ইংল্যান্ড নাকি স্পেন, ইউরোর শিরোপা জিতবে কোন দল? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন নিঃসন্দেহে। কিন্তু পাশাপাশি আরেকটা প্রশ্ন তো রয়েছে, ইউরোর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবেন কে? এটা কি একরকম ডিসাইড হয়ে গিয়েছে, নাকি ফাইনালের উপরও নির্ভর করছে অনেক কিছু? ইউরোর সেরা খেলোয়াড়ের এরকম পুরস্কার জয় একটা আমি লিস্ট করেছি 5 জনের, র্যাঙ্কিংও করেছি 5 4 3 2 1। আমার সেই লিস্ট এবং র্যাঙ্কিংটার সঙ্গে আপনি এখন একটু মিলিয়ে দেখতে পারেন, তারপরে ফাইনাল শেষে যখন সেরা খেলোয়াড়ের পুরস্কারটা আনুষ্ঠানিকভাবে যে পাবে তখন তো এই লিস্টের সঙ্গে আমরা মিলিয়ে দেখতে পাবো। একটা জিনিস শুধু বলে রাখি, আমার কাছে মনে হয় না যে দুই ফাইনালিস্ট স্পেন ও ইংল্যান্ডের বাইরে অন্য কোনো দেশের ফুটবলার এই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতবেন। ধর নেদারল্যান্ডসের কোডি গাকপো টুর্নামেন্টটা খুব ভালো গেছে, কিন্তু নেদারল্যান্ডসকে নিয়ে যদি তিনি ফাইনালে উঠতে পারতেন, চ্যাম্পিয়ন করতে পারতেন, সেক্ষেত্রে সেই চান্সটা থাকতো। আমার কাছে এখন মনে হয় যে দুই ফাইনালিস্ট স্পেন এবং ইংল্যান্ড, এই দুই দলের কারো হাতেই, কোনো ফুটবলারের হাতেই উঠবে সেরা খেলোয়াড়ের পুরস্কার। সেই পুরস্কারটা উঠবে কার হাতে? 5 নম্বরে আমি রাখছি হ্যারি কেইনকে। আমি জানি হ্যারি কেইনের এই টুর্নামেন্টটা তার স্ট্যান্ডার্ড অনুযায়ী খুব ভালো যায়নি, যদিও তিনি 3 গোল করেছেন, হাইয়েস্ট গোল স্কোরার হিসেবে তিনি এখনো রয়েছেন, 6 জন আছেন, যে 6 জনের মধ্যে তিনি একজন। কিন্তু ওইটা হচ্ছে তার মানে টুর্নামেন্ট যায়নি। তিনি ধরেন সেমিফাইনালে হ্যারি কেইনকে তুলে নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে যে অলি ওয়াটকিন্সকে নামিয়েছিলেন কোচ গ্যারেথ সাউথগেট, সেই ওয়াটকিন্স জয়সূচক গোল করেছেন। ঠিক তার আগের ম্যাচে কোয়ার্টার ফাইনালে এক্সট্রা টাইমে যাওয়া ম্যাচটাতে, সেখানে এক্সট্রা টাইমেরও সেকেন্ড হাফে হ্যারি কেইনকে তুলে নেওয়া হয়েছিল, সেখানে আইভান টনিকে নামানো হয়েছিল, মানে টনি তারপরে টাই ব্রেকারে গোলও করেছিলেন। কোচের সেই পুরোপুরি আস্থার জায়গাটা যে নেই, অথবা যে তিনি আসলে ওইভাবে ডেলিভার করতে পারছেন না, সেটাই আসলে এগুলোতে বোঝা যাচ্ছে। কিন্তু 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 যদি ইংল্যান্ড শিরোপা জেতে, যদি ফাইনালে ডিসাইসিভ গোলটা হ্যারি কেইন করেন, তখন এই হিসাবগুলো চলে আসবে যে না, ইংল্যান্ড এত বছর পর বা দেশের বাইরে প্রথম তারা মেজর টুর্নামেন্ট জিতলো, সেইখানকার ক্যাপ্টেন, সেইখানে ফাইনালে ডিসাইসিভ গোলদাতা, তখন এখানে হিসাবে চলে আসবে যে না, সর্বোচ্চ গোলদাতা তিনি, মানে যদি হন আর কি, হিসাবে চলে আসবে রাউন্ড অফ 16-এ স্লোভাকিয়ার বিপক্ষে জয়সূচক গোলদাতা এক্সট্রা টাইমে হিসাবে চলে আসবে, সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই প্রেসার মোমেন্টে পেনাল্টি থেকে তার গোল, এই সবকিছু হিসেবে চলে এসে তার পক্ষে এই সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতাটা হ্যারি কেইনের পক্ষে খুব অসম্ভব না। আমি তাকে আসলে 5 নম্বরেই রাখছি। 4 নম্বরে আমার হিসাবে রয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। রদ্রি একটা আশ্চর্য খেলোয়াড়, দুর্দান্ত একটা ফুটবলার, কিন্তু সেই রকম ভাবে নোটিস করা যায় না তাকে। সেইটা তার পজিশনের কারণে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে যেহেতু খেলেন, সেইখানে মানে ঠিক যে গোল লাইন ক্লিয়ারেন্স করছেন বা ডিফেন্ডারদের হিরোইকও তার মধ্যে ওইরকম নেই, আবার ধরেন যে গোল করছেন, অ্যাসিস্ট করছেন, সেই জায়গাটাও নেই। কিন্তু পুরো টিমটাকে মানে রাইট ওয়েতে খেলার জন্য তার ভালো খেলাটা খুব জরুরি, যেটা আমরা ক্লাব ফুটবলও দেখি ম্যানচেস্টার সিটিতে, এবং সেটা এবারে স্পেন টিমটা তো আমরা দেখেছি। একটা গোল তিনি করেছেন বটে জর্জিয়ার বিপক্ষে রাউন্ড অফ 16-এ, কিন্তু ওভারঅল তার যে প্লে, সেইটা হচ্ছে কি তার পজিশনে অ্যামেজিং। এইবারের ইউরোতে ধরেন স্পেন 6টা যে ম্যাচ খেলেছে, 6টা যে ম্যাচ জিতেছে, সেইখানে রদ্রির অবদান কারো অংশে আসলে কম নাই। এবং সেই 6টা ম্যাচের প্রতিপক্ষগুলো যদি হিসাব করেন, ইতালির মতো দল, ক্রোয়েশিয়ার মতো দল, জার্মানির মতো দল, কিংবা ধরেন হচ্ছে গিয়ে আপনার ওইখানে ফ্রান্সের মতো দল, এই 4টিখানি ব্যাপার নয়। সো রদ্রি এইখানে আমি মনে করি যে তার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার অবশ্যই তিনি যোগ্য এবং অবশ্যই তিনি দাবিদার। কিন্তু জিতবেন কি তিনি? তার ক্ষেত্রে আসলে ফাইনালে ওরকম কিছু একটা করতে হবে, যেমনটা তিনি করেছিলেন 2023 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে যে জয়সূচক গোলটা করেছিলেন ম্যানচেস্টার সিটির। ওই রকম কিছু যদি করতে পারেন, তাহলে সম্ভব রদ্রির পক্ষেও প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার জেতাটা সম্ভব। 3 নম্বরে আমি রাখছি স্পেনের আরেক ফুটবলার ড্যানি অলমোকে। নকআউট পর্বে তার যে ইম্প্যাক্ট, সেটা আসলে হিউজ, এবং তিনি একেবারে আউট অফ নোওয়্যার এখানে চলে এসেছেন, এই লিস্টে চলে এসেছেন। স্পেন টিমের সবচেয়ে ডিসাইসিভ যারা রোল প্লে করছেন নকআউট পর্বে, তাদের মধ্যে একজন তিনি হয়ে উঠেছেন। আপনি খেয়াল করে দেখুন যে টুর্নামেন্টে তিনিও 3টা গোল করেছেন, ওই যে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় 6 জনের সঙ্গে তিনিও রয়েছেন, অ্যাসিস্টও তার রয়েছে 2টা। কিন্তু আমি বলছিলাম নকআউট পর্বে ইম্প্যাক্ট অলমোরটা কি। রাউন্ড অফ 16-এ জর্জিয়ার বিপক্ষে ম্যাচটাতে সেখানে পেদ্রি ফার্স্ট 11, কিন্তু ফার্স্ট 11-এর প্লেয়ার না, পেদ্রি ফার্স্ট 11-এ ছিলেন, তার বদলে 52 মিনিটে নেমেছেন, একটা গোল করেছেন। ওই রকম ভাবে ধরেন খুব একটা আলাদা কিছু না, কারণ ওই ম্যাচটা স্পেন 4-1 গোলে জিতে নিয়ে গিয়েছিল। আচ্ছা, কোয়ার্টার ফাইনালের ম্যাচটা
যেই ম্যাচটা জার্মানির বিপক্ষে, যেই ম্যাচে পেদ্রি 7 মিনিটের সময় ইনজুরির কারণে মাঠ থেকে বেরিয়ে গেলেন এবং তার বদলি হিসেবে অলমো মাঠে নামলেন এবং নামার পরে তার ইম্প্যাক্ট আপনি চিন্তা করে দেখুন। তিনি একটা গোল করলেন এবং তিনি হচ্ছে গিয়ে জয়সূচক গোলে তার অ্যাসিস্ট, গোলটাও করেছেন দুর্দান্ত একটা প্লেসিং শটে। জার্মানি যখন খেলাটা এক্সট্রা টাইমে নিয়ে গেল, সেই 119 নাম্বার মিনিটে যে স্পেন জয়সূচক গোলটা পেল, সেইখানটাতে অলমোস্ট যে ভাসানো ক্রস, ভাই ওই ক্রসে গোল না দিয়ে আসলে উপায়টা কি? তার ইম্প্যাক্টের জায়গাটা আসলে দেখুন। আবার সেমিফাইনালের যে ম্যাচটা, যেইখানটাতে স্পেন ফ্রান্সকে যে হারিয়েছে, সেইখানটাও জয়সূচক গোলটাও কিন্তু করেছেন এই ড্যানি ওলমো। হ্যাঁ, ওইখানটাতে হচ্ছে গিয়ে আলোচনাটা বেশি হচ্ছে লামিন ইয়ামালের সেই দুর্দান্ত কার্লিং শটে তার গোলটা নিয়ে, এবং সেটা যৌক্তিক। কিন্তু তার 4 মিনিট পরে যে গোলটা দিয়েছেন ড্যানি ওলমো, তার যে ফার্স্ট 2টা টাচ, ডান পায়ে একটা টাচে তিনি ইনসাইডে গিয়েছেন, তারপরে টাচে আউটসাইডে গিয়ে তার মার্কারকে ছিটকে ফেলে যে বুলেট গতি শট নিয়েছেন, সেইটাই তো আসলে গোল হয়েছে এবং সেইটাই জয়সূচক গোল হিসেবে প্রমাণিত হয়েছে। সো নকআউট পর্বে এরকম ইম্প্যাক্ট যার, তাকে আপনি আসলে যদি ফাইনালের আরেকটা ওরকম পারফরমেন্স হয় এবং স্পেন যদি শিরোপা জিতে, তাহলে কেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতবেন না? 2 নম্বরে আমি রাখছি ইংল্যান্ডের জুড বেলিংহামকে। জুডের জন্য এই ম্যাচটা, এই ফাইনালটা অনেক কিছু জয়ের উপলক্ষ। ইংল্যান্ডের হয়ে শিরোপা জয়ের উপলক্ষ, যদি তিনি সেইখানে ডিসাইসিভ রোল প্লে করতে পারেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার জেতার উপলক্ষ, এবং ব্যালন ডিওরও জয়ের উপলক্ষ। যদি ইংল্যান্ডকে জেতাতে পারেন জুড বেলিংহাম, তাহলে শিওরলি তিনি হচ্ছে গিয়ে ব্যালন ডিওরও জিতে যাবেন এই বছর। হ্যাঁ, টুর্নামেন্টটা তিনি ভালো খেলছেন, কিন্তু ধরেন ওরকম চোখ ধাঁধানো রিয়াল মাদ্রিদের হয়ে যেই রকম একটা সিজন কাটিয়েছেন, ঠিক ওই হাইটের গিয়েছে তা হয়তো বা বলা যাবে না। তারপরও থাকে না টুর্নামেন্টে কিছু ডিসাইসিভ মোমেন্ট থাকে, সেই রকম একটা মোমেন্টের জন্ম তিনি দিয়েছেন যখন রাউন্ড অফ 16-এর ম্যাচটা স্লোভাকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের পরাজয় প্রায় নিশ্চিত, তারা একেবারে বাড়ি ফিরে চলে যাচ্ছে, 90 মিনিটের খেলা শেষ, অতিরিক্ত সময়ের খেলা চলছে, তখন ওই 95 নাম্বার মিনিটে গিয়ে তিনি যে বাইসাইকেল কিক একটা দুর্দান্ত গোল করলেন, সেটাই কিন্তু ইংল্যান্ডকে টুর্নামেন্টে টিকিয়ে রেখেছে, ইংল্যান্ডকে এখন পর্যন্ত ফাইনালে তুলে এনেছে। তার আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচটাতেও জয়সূচক গোল তিনি করেছিলেন। ভালো খেলছেন তিনি, হচ্ছে জুড বেলিংহাম, যে মানে আমি বলছি না যে তিনি ভালো খেলছেন না, ভালো খেলছেন, কিন্তু ফাইনালের ওরকম একটা পারফরমেন্স, আমি যেটা বললাম যে তাকে একই সঙ্গে ইংল্যান্ডের শিরোপা, তার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার এবং ব্যালন ডিওর সবকিছুই জুড বেলিংহামকে এনে দিতে পারে। তাকে আমি আমার এই লিস্টটাতে 2 নম্বরে রাখছি। এবং 1 নম্বরে লামিন ইয়ামাল। 1 নম্বরে লামিন ইয়ামাল, ভাই স্পেনের এই প্রতিভা, শুধুমাত্র লাস্ট ম্যাচে আপনি গোলটা করেছেন, হ্যাঁ সেইটা দিয়ে আলোচনা, তুমুল আলোচনা হচ্ছে, সেইটা ঠিক আছে, কিন্তু পুরো টুর্নামেন্টেই কি খেলছেন, পুরো টুর্নামেন্টেই কি চোখ ধাঁধানো ফুটবল তিনি খেলছেন। এবং স্পেন যে 6টা ম্যাচ জিতেছে, গ্রুপ পর্বের 3টা ম্যাচ, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, প্রত্যেকটা ম্যাচে তার পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো ডিসাইসিভ। সেই মোমেন্টগুলো হচ্ছে গিয়ে মোমেন্টগুলোতে তিনি জ্বলে উঠেছেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত হাইয়েস্ট অ্যাসিস্ট, তার 3টে অ্যাসিস্ট তিনি করেছেন, এবং পাশাপাশি হচ্ছে গিয়ে ওই গোলটা, ফ্রান্সের বিপক্ষে এই গোলটা, যে গোলটা নিয়ে আমরা অনেক দিন আসলে কথা বলবো, আলোচনা করব, একজন মহাতারকার জন্ম ওই একটা গোলের মাধ্যমে হয়ে গেল বলেই মনে হয়। লামিন ইয়ামাল 16 বছর নয়, এখন আসলে 17 বছর হয়ে যাবে, এই যে শনিবার দিনই তার 17 হয়ে যাচ্ছে, ফাইনাল খেলার আগের দিনই। সো এই ফুটবলারই আসলে আমার কাছে মনে হচ্ছে যে ফাইনালে স্পেন যদি শিরোপা জিতে এবং সেইখানটাতে তিনি যদি ওরকম একটা ভালো রোল প্লে করতে পারেন, তাহলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা লামিন ইয়ামাল জিতবেন বলে আমার কাছে মনে হয়। তিনি আমার কাছে 1 নাম্বার ফেভারিট। তাহলে খেয়াল করে দেখুন যে যেই 5 জনের কথা বললাম আমি এই টুর্নামেন্টে ইউরো সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে 1 স্পেনের লামিন ইয়ামাল, 2 ইংল্যান্ডের জুড বেলিংহাম, 3 স্পেনের ডানি ওলমো, 4 স্পেনের রদ্রি, এবং 5 নম্বর হচ্ছে গিয়ে ইংল্যান্ডের হ্যারি কেইন। এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি একটা কথা কিন্তু কমন বলেছিলাম, ফাইনালে ডিসাইসিভ রোলটা যদি প্লে করতে পারেন এবং দলকে শিরোপা জেতাতে পারেন, তার মানে হচ্ছে গিয়ে যেই লিস্টটা করেছি এটা আসলে ফাইনালের আগের লিস্ট, ফাইনালটাতে যেই দল শিরোপা জিতবে সেই দলের প্লেয়ারই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হবে বলে আমার কাছে মনে হয়। এবং তাতে যদি যে ওই মুহূর্তটা যদি তৈরি করে দিতে পারে, জয়সূচক মুহূর্তটা যিনি তৈরি করে দিতে পারবেন, তাদের মধ্যে যদি কেউ পারেন, তাহলে তার পক্ষে আসলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার জয়ের সম্ভাবনাটা অনেক বেশি। আপনিও কি আমার লিস্টের এই 5 জনকে আপনার টপ 5-এ রাখবেন, এবং আপনার সিরিয়ালটাও কি 1 2 3 4 5 আমি যে সিরিয়ালটা করেছি সেটার সঙ্গে কতটা মিলছে জানাবেন নাকি?